ইয়েস স্যার, শোনা আছে। ঠিক আছে, যদি আমি পড়ানো শুরু করছি, যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবা। তো দেখো, আজকে যে টপিকটা, লেকচার 9, টপিকটা হচ্ছে আয়রন আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রাম। এখন যে কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি ডিপেন্ড করে কি আসলে সে কি দিয়ে তৈরি, তাই না? তার মধ্যে কি কি ফেজ আছে। যদি কোনো ম্যাটেরিয়াল, তাহলে কি, যদি ফেজ সম্পর্কে জানতে চাও তাহলে তোমার কি জানতে হবে? ফেজ ডায়াগ্রাম। তোমাদের গত ক্লাসে, দুইটা ক্লাসে তো বলেছি যে ফেজ ডায়াগ্রাম কি জিনিস, কিভাবে ভিন্ন ধরনের ফেজ ডায়াগ্রাম আঁকা যায়, কোন ফেজ ডায়াগ্রাম গুলো কেমন, এগুলো আইডিয়া পেয়েছো আর কি। এখন আজকে যেটা দেখছো যে এটা হচ্ছে কি, লেখা আছে কি আয়রন আয়রন কার্বাইড। এখন পুরো ওয়ার্ল্ডে আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইউজার যে অ্যালয়টা, তার নাম হচ্ছে স্টিল। তো স্টিল কিসের অ্যালয়? এটা মেনলি হচ্ছে আয়রনের মধ্যে কার্বনের অ্যালয়। হ্যাঁ, তাহলে আয়রন আর কার্বন, এই জন্যই দেখো এই ডায়াগ্রামটা একটু পরে আর ডিটেল দেখতে পারবা। তাহলে তুমি যদি স্টিল সম্পর্কে জানতে চাও, তোমাকে কি করতে হবে? আয়রন অ্যান্ড কার্বন ডায়াগ্রামটাকে ভালো করে একটু বুঝতে হবে আর কি। তাহলে স্টিল কিসের অ্যালয়? আয়রনের মধ্যে, মেনলি কি আয়রনের মধ্যে কার্বন। এখন যে পিওর যে আয়রন, এফি, সে কিন্তু অ্যালোট্রপ। সে টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু তার রূপ চেঞ্জ হয়। দেখো এখানে এই ডায়াগ্রামটা একটু দেখো। তুমি যদি এটাকে 3500 উপরে হিট করো, সে লিকুইড হয়ে যাবে। তো এবার যদি তুমি কুল করা শুরু করো, প্রথমে সে ফর্ম করবে কি, দেখো ডেল্টা, ফেজটার নাম হচ্ছে ডেল্টা, এবং তার ফর্ম হচ্ছে কি বিসিসি। আবার তুমি 900 1400 একের থেকে একটুখানি কমাই নিয়ে আসো, তাহলে সে আবার কি হয়ে যাবে দেখো, বিসিসি থেকে সে কি হয়ে যাবে, এফসিসি হয়ে যাবে। আবার যদি ঠান্ডা করে 901-এর কমে নিয়ে আসো, সে কিন্তু আবার এফসিসি থেকে আবার সে কি হয়ে যাবে, বিসিসি। কাজে আয়রনটা কি এক ধরনের অ্যালোট্রপ বা অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল, যে কি করে, টেম্পারেচার ভ্যারি করলে তার রূপ চেঞ্জ করে। এখন রূপ চেঞ্জ হোক যাই হোক, সে কখনো হয় থাকবে বিসিসি, কখনো কি সে থাকবে কি হয়, বিসিসি, নাহলে সে থাকবে কি, এফসিসি। এখন তোমাদেরকে তো আমি এটা তো পড়াইছিলাম যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, এই লেকচার 3 না 4-এ পড়াইছিলাম আর কি। এটা দিয়ে কি বোঝায়, কোন একটা ক্রিস্টালের মধ্যে কত পরিমাণ জায়গায় অ্যাটম আছে, কত পরিমাণ জায়গায় খালি আছে, সেটা। তো যদি বিসিসি এর মধ্যে একরকম ছিল, এফসিসি এর মধ্যে কি ছিল, একরকম। এখন তুমি অ্যালয়ের, তুমি তো স্টিল বানাবা, আয়রনের মধ্যে কি করবে, কার্বন দিয়ে দিবা। এখন যদি তুমি মনে করো যে এই সাদাগুলো হচ্ছে আয়রনের অ্যাটম, এবার তুমি যখন কার্বন দিবা, কার্বনটা কি করবে, এই আয়রন অ্যাটমের মাঝখানে যে ছোট ছোট জায়গা থাকবে, ছিদ্র থাকবে, হোল থাকবে, সেই হোলগুলোর মধ্যে গিয়ে জমা হবে। এখন দেখো এই কারোটা, যদি কারোটা কার্বন হয়, সাধারণ হচ্ছে আয়রন। প্রথমে কার্বন দেওয়া নেই, সবগুলো আয়রন ছিল, তাহলে সময় প্রথমে কি ছিল, সবগুলো স্ট্রেট স্ট্রেট ছিল না? কিন্তু এখন যেহেতু কার্বন দিয়ে দিচ্ছ, কি হয়েছে, সে স্ট্রেট নাই, সে কিন্তু আঁকা পাকা হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে স্ট্রেইন, মানে তার ডাইমেনশন চেঞ্জ হওয়া। যেহেতু এখানে কার্বন অ্যাটম দেওয়া হয়েছে, সে কি হয়েছে, দুই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, কিছু একটা স্ট্রেন হয়েছে, মানে তার ডাইমেনশনে চেঞ্জ হয়েছে। 1 মিনিট একটু বসো।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, মেবি মাইকটা মিউট করা। এতক্ষণ পরে বললা, কোন জায়গা থেকে শুনে নাই বলো, আবার বলবো তাহলে প্রথম থেকে? জি স্যার, কিছুই শোনা যায় নাই। এতক্ষণ পর বললা, তাহলে আমাকে বললাম না কোন একদমই শুনে নাই কিছু? না স্যার, আপনি বলছিলেন স্যার ওয়েট করো, তারপর থেকে আর কিছু শোনা যায় নাই। এটা এটা কি শুনছিলাম যে অ্যালোট্রপ তো বুঝছো? নো স্যার। আচ্ছা, অ্যালোট্রপ মানে কি, সে বিভিন্ন রূপে থাকে তাই তো? আয়রন বিভিন্ন রূপে থাকে। দেখো তুমি হিট করলা, তুমি যখন যে কোনো আয়রনকে হিট করো 1535 উপরে গেলে সে পুরোপুরি লিকুইড। দেখো তো একটুখানি কুল করছো, যদি 3535 নিচে আসছো, সে কি হয়েছে? বিসিসি। আবার যখন 1401 নিচে আসছো, সে কি বিসিসি থেকে সে আবার কি হয়ে গেছে? এফসিসি। আবার যখন 901 নিচে কুল করলা, সে হয়ে গেল কি আবার বিসিসি। তার মানে কি, সে টেম্পারেচার ভ্যারি করলে সে কি হচ্ছে, কখন বিসিসি কখন সে এফসিসি। তার মানে সে তার রূপ চেঞ্জ করছে। এই জন্য এটাকে বলতেছে আয়রন কি, আয়রন কি বলতেছে? অ্যালোট্রপ বা অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন তুমি স্টিল তো কি আয়রনের মধ্যে কার্বন। এখন তুমি আয়রনের মধ্যে তুমি কার্বন দিবা। এখন কি করবে তোমার, যদি তুমি সাদা গোলাকে আয়রন অ্যাটম মনে করো, তার মধ্যে তুমি যদি কার্বন দাও, সে কি করবে, যে এই আয়রন অ্যাটম গুলোর মধ্যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো গিয়ে ফিল আপ হবে আর কি। এই মাঝখানে খালি জায়গাগুলো কি বলে? ইন্টারস্টিশিয়াল সাইট। তো তুমি মনে করো কার্বন ছিল না, সবগুলাই ছিল সাদা, তাহলে তারা নর্মাল কি ছিল? নর্মাল জাস্ট স্ট্রেট লাইন থাকে না, পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। যখনই কি করছে, এখানে আয়রনের মধ্যে কার্বন অ্যাটম একটা দিয়ে দিয়েছে, তখন কি হয়েছে আসলে? সে স্ট্রেট নাই, সে কি করছে? আঁকা বাঁকা হয়ে গেছে না? তার মানে কি হয়েছে, এখানে কি হয়েছে আসলে? এটা কি স্ট্রেন হয়েছে, বা স্ট্রেন হওয়া মানে কি স্ট্রেস ডেভেলপ করা। তার মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি, তুমি যখন কি করবে, আয়রনের মধ্যে স্টিল বানাবে, আয়রনের মধ্যে কার্বন দিবা, সে কি করবে? আয়রন অ্যাটমের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গায় গিয়ে জড়ো হবে। এখন আয়রন তো কখনো বিসিসি থাকবে, কখনো আবার এফসিসি থাকবে, তাই তো? এখন এটা কি মনে আছে, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা কি জিনিস? একটু পড়াইছিলাম লেকচার 3 না 4-এ, যে কোন কোন একটা ক্রিস্টালের মধ্যে কত পরিমাণ জায়গাতে অ্যাটম আছে, সেটাকে হচ্ছে কিন্তু এপিএফ। আর বাকি জায়গাটা কি? ফাঁকা। এখন ওই যে বললাম যে যখন তুমি আয়রনের মধ্যে কার্বন অ্যাড করবা, কি হবে? সে তার মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গায় গিয়ে জমা হবে। ফাঁকা জায়গাগুলোর নাম হচ্ছে কি? ইন্টারস্টিশিয়াল সাইট। ইন্টারস্টিশিয়াল সাইট আবার অনেক ধরনের হয়, যেমন এখানে যে দুইটা আমি বলছিলাম, এগুলো বলছিলাম তোমাদেরকে অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল। অক্টাহেড্রাল মানে কি? 6টা অ্যাটমের মাঝখানে যে ফাঁকা জায়গা, সেটা হচ্ছে অক্টাহেড্রাল। আর 4টা অ্যাটমের মাঝখানে যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে টেট্রাহেড্রাল। এখন আয়রন তো বিসিসিও থাকবে, এফসিসিও থাকবে, যাই থাকুক না কেন, কি হবে? যখন তুমি কার্বন অ্যাড করবা, কি হবে? এই মাঝখানে ফাঁকা জায়গাগুলোতে গিয়ে জমা হবে। এখন বিসিসির জন্য এই ফাঁকা জায়গার সবচেয়ে বড় যে ফাঁকা জায়গাটা আছে, তার ডাইমেনশন হচ্ছে 0.03। সেটা যখন এফসিসি হয়ে যাবে, তখন ফাঁকা জায়গাটার সাইজ হচ্ছে 0.05। এখন কার্বন যে অ্যাড করবা, কার্বনের সাইজ হচ্ছে 0.07। এখন তাহলে কেউ বলো দেখি, যে কোনটার মধ্যে বেশি কার্বন ঢুকতে পারবে, বিসিসিতে না এফসিসিতে? স্যার বিসিসিতে। কেন? এটা এটা আরো কিছু জায়গা ফাঁকা আছে। ফাঁকা বেশি আছে, কিন্তু তুমি যে জায়গায় ঢুকবা, টোটাল টোটাল জায়গা ফাঁকা জায়গা বেশি। কিন্তু তোমার এখন এখন দেখো, তোমার যেই জায়গাটা গিয়ে ঢুকবা, সেটা সাইজ তো একটা ব্যাপার। টোটাল জায়গা বেশি বিসিসিতে, কিন্তু এই যে সাইজটা কিন্তু বিসিসিতে অনেক কম, 0.03। যেখানে গিয়ে কার্বন ঢুকবে আর কি, সেই জায়গাটার ডাইমেনশন হচ্ছে বিসিসিতে 0.03, এফসিসিতে হচ্ছে 0.05। আর যে অবশ্যই কি, যেখানে জায়গা বড় সেখানে সে ঢুকতে পারবে, ছোট জায়গা তো ঢুকে আরো কঠিন না বড় জায়গার থেকে। তো যার জন্য দেখা যায় কি, যদিও ফাঁকা জায়গা বিসিসিতে বেশি, তারপরেও বেশি কার্বন ঢুকতে পারে হচ্ছে এফসিসিতে। বুঝা গেল? কারণ কি, যদিও টোটাল জায়গা বেশি, কিন্তু ছোট ছোট জায়গাগুলোর সাইজ কম, ছোট। ছোট জায়গায় তো বড় কেউ আসতে পারবে না, তার থেকে যে জায়গাটা একটু বড়, সেখানেই বড় জিনিস যেতে পারবে। এই কারণে যদিও এফসিসিতে ফাঁকা জায়গার পরিমাণ কম বিসিসি থেকে, তারপরও এফসিসি যখন সে এফসিসি থাকে, তখন তার মধ্যে বেশি কার্বন ঢুকতে পারে। আচ্ছা, এবার আবার এইখানে আসছি, তুমি যেহেতু শুনতে পাও নাই যে, আচ্ছা কোন পর্যন্ত আমি আসি, এখানে আসিনি। আচ্ছা দেখো, এখন দেখো তাহলে, আর তাহলে স্টিল স্টিল কি তোমার কি হবে, জিরো। তুমি কার্বন দিবা, দেওয়া শুরু করবা। তাহলে ডায়াগ্রামটা ওয়াই অ্যাক্সিসে হচ্ছে টেম্পারেচার, এক্স অ্যাক্সিসে হচ্ছে কার্বনের পরিমাণ। জিরো, বাম দিকে হচ্ছে 0 কার্বন, এবং ডান দিকে হচ্ছে 100% কার্বন। এখন তুমি কিন্তু সমস্যা হচ্ছে, এই কার্বন যত বেশি কার্বন অ্যাড করবা, জেনারেলি কার্বন অ্যাড করলে হার্ডনেস বাড়ে। হার্ডনেস বাড়লে আবার কি সমস্যা? ব্রিটেলনেস, ডাক্টাইল, বিটুলিস বেড়ে যায়, ডাক্তারিটি কমে যায়। ভঙ্গুর হয়ে যায়। তুমি কার্বন অ্যাড করছো, যত কার্বন অ্যাড করবে তত বেশি ভঙ্গুর হবে। কারণ যখন 6.67% কার্বন দিবা,
তখন কি হবে, সে আসলে Fe3C ফর্ম করবে। যখন তুমি স্টিল আয়রনের মধ্যে যদি তুমি 6.67% কার্বন দাও, সে কি করবে, Fe3C একটা ফেজ ফর্ম করবে, এটা নাম হচ্ছে আয়রন কার্বাইড, নাম হচ্ছে সিমেন্টাইট। তো এই সিমেন্টাইটে কিন্তু অনেক বেশি বিটেল, এর থেকে আসলে থিওরিটিক্যালি দেওয়া যেতে পারে 100 পর্যন্ত, কিন্তু আসলে ফিজিক্যালি দেওয়া যায় না বা অ্যাকচুয়ালি দেওয়া যায় না। তো এই জন্য 6.67 এর বেশি কখনোই কার্বন অ্যাড করা হয় না। যার জন্যই তোমাকে যদি বলে তুমি স্টিল তো অবশ্যই আয়রন কার্বনের অ্যালয়, তোমাকে যদি জিজ্ঞেস করে যে কত পরিমাণ কার্বন থাকতে পারে, তোমাকে তখন বলতে হবে আসলে কি 0 থেকে 6.67। এই জন্যই তোমার যে স্টিলের যে ডায়াগ্রাম বা আয়রন কার্বন অ্যারোলের যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা আসলে 0 থেকে 100 না দেখায়, 0 থেকে 6.67 পর্যন্ত দেখায়, মানে এইটুকু অংশ দেখায় আর কি, বাম দিকের অংশটুকু। এই বাকিটা কিন্তু দেখানোই হয় না, কারণ এটা ফিজিক্যালি অ্যাকচুয়ালি আসলে সম্ভবই না। তো এখন তোমার Fe3C আয়রন কার্বাইড, এ নর্মালি জেনারেলি কিন্তু সে স্টেবল, কিন্তু আসলে সে কিন্তু আসলে পুরোপুরি স্টেবল, সে হচ্ছে মেটাস্টেবল। এটা একটা আমি বলছিলাম না তোমাদেরকে, মেটাস্টেবল সিস্টেম কি মনে আছে? মেটাস্টেবল কেমন, তাকে দেখে মনে হবে স্টেবল, কিন্তু আসলে সে অ্যাকচুয়ালি স্টেবল না। তাকে যদি তুমি স্পেশাল কিছু কন্ডিশন অ্যাপ্লাই করো, তুমি যদি অনেক সময় দাও, দেখা যাবে কি সে ভেঙে যাবে। এরকম সিস্টেমকে বলা হচ্ছে, বা এরকম কম্পাউন্ডকে বলা হচ্ছে মেটাস্টেবল কম্পাউন্ড। সিমেন্টাইটটাও কিন্তু এক ধরনের মেটাস্টেবল, তুমি অনেক সময় যদি দাও, দেখা যাবে কি সে ভেঙে ফেরাইট সেপারেট হয়ে যাবে। এরকম এরকম হবে, Fe3C ভেঙে আয়রন সেপারেট হয়ে যাবে, কার্বন সেপারেট হয়ে যাবে। এই জন্যই এই Fe3C সে কিন্তু একটা মেটাস্টেবল কম্পাউন্ড। যার জন্য তোমার যে ডায়াগ্রামটা আয়রন কার্বাইড ডায়াগ্রাম, এটা কিন্তু ট্রুলি ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম না, কিন্তু তারপরেও কি নরমাল কন্ডিশনে কিন্তু কি Fe3C স্টেবল। যার জন্য তোমাকে দেখে মনে হবে ডায়াগ্রামটা স্টেবল, তুমি বলতে পারো স্টেবল, কিন্তু আসলে অ্যাকচুয়ালি যদি ধরতে হয়, তাহলে এই ডায়াগ্রামটা কিন্তু পুরোপুরি স্টেবল ডায়াগ্রাম না। তাহলে কেন আয়রন এন্ড কার্বাইড বলতেছে, বোঝা গেল? কারণ এক পাশে আছে পিওর কার্বন, এক পাশে আছে হচ্ছে আয়রন কার্বাইড। এই জন্য তোমার যদি ডায়াগ্রামটা বলতে হয় আয়রন কার্বন অ্যালয়েড ডায়াগ্রামটা, তোমাকে বলতে হবে ফেজ ডায়াগ্রামটা কি, আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রাম। তো এটা বোঝা গেল? Yes, না sir. না বুঝলে বলতে হবে। আচ্ছা, এবার আবার দেখো, ওই যে বললাম যে তোমার তাহলে ডায়াগ্রামটা কি হবে, 0.0% কার্বন থেকে শুরু করে 6.67 পর্যন্ত কার্বন থাকবে। আচ্ছা, তোমার এখানে অনেক কিছু আছে, আস্তে আস্তে বললে একটু ক্লিয়ার হবে। দেখো, একদম উপরে তো লিকুইড, একদম ডান দিকে কি বললাম, সিমেন্টাইট, এই 6.67। তাহলে এখানে কি থাকবে, সিমেন্টাইট আর লিকুইড। তাহলে এটা কিন্তু লিকুইডাস লাইন। আবার এখানে দেখো একটা ফেজ, যার অনেক লিখা আছে দেখো গামা, এটা এটা কিন্তু সলিড। তাহলে এখানে সলিড, এখানে লিকুইড, তাহলে এখানে লিকুইড প্লাস সলিড। তাহলে তোমার দেখো যে উপরে যে লাইনটা আমি দেখাচ্ছি, এই লাইনটা কিন্তু কি লিকুইডাস লাইন। আর ডেল্টাও কিন্তু একটা সলিড। তাহলে লিকুইডাস লাইন কোথা থেকে শুরু করে, দেখো এখান থেকে শুরু করে এই লাল অংশটা, তারপরে ঘুরে এখানে আসলো, উপর দিকে চলে গেল, এটা কিন্তু লিকুইডাস। তার নিচে আসলেই সলিডাস। সলিডাস কোনটা আমি দেখাচ্ছি না এখন। তাহলে দেখো, এখন দেখো এই পয়েন্টটা কি পয়েন্ট, দেখো কেউ কি বলতে পারবা কিনা বলো দেখি। এটা তো সিমেন্ট টাইপ, এই লালটা হচ্ছে কি অস্ট্রেলাইট। মাঝখানে যেখানে আসবা কি থাকবে, অস্ট্রেলাইট প্লাস সিমেন্টাইট। তাহলে দুইটা সলিড না? তাহলে একটা লিকুইড থেকে যদি তুমি 4.3% কার্বন চিন্তা করো, তাহলে এটা কি একটা লিকুইড থেকে দুইটা সলিড। এটা তাহলে কি রিঅ্যাকশন মনে আছে? আইসোথার্মাল। দেখো স্ট্রেট লাইন না? আইসোথার্মাল যখন হয় একটা লিকুইড থেকে দুইটা সলিড, এটার নাম কি ইউট্যাকটিক। তোমার তো আগে ফেজ ডায়াগ্রামে পড়ে আসছে না? আচ্ছা, এখন দেখো এই যে তুমি যদি তোমার যে স্টিলের ডায়াগ্রাম, আয়রন কার্বন ডায়াগ্রাম, এখানে তিনটা হরিজন্টাল লাইন আছে। একটা হচ্ছে দেখো 1492, একটা হচ্ছে 1130, আর একটা হচ্ছে 723। আর কিছু কার্বনের পরিমাণ দেখাচ্ছে দেখো, এই পয়েন্টটা হচ্ছে 0.025, এই পয়েন্ট হচ্ছে 0.18% কার্বন, এটা হচ্ছে 0.5, এরকম আর কি। আচ্ছা, একটু দেখাই তো ফেজ গুলো একটু দেখো। একদম ডান দিকে কি সিমেন্টাইট, 6.67 মানে হচ্ছে কি Fe3C। একদম বাম দিকে দেখো নীল একটা অংশ আছে, এটা নাম হচ্ছে ফেরাইট, এটা হচ্ছে আলফা। এখানে কার্বন দেখো কি হচ্ছে বেশি, কার্বন আছে কত 0.02, তার মানে কার্বন একদম কম। তাহলে কার্বন যদি অনেক কম থাকবে কি হবে, এটা অনেক সফট হবে, নরম হবে। আরেকটা ফেজ আছে দেখো কি অস্টেনাইট। আচ্ছা, ফেরাইটটা হচ্ছে BCC, দিকটাকে দেখালাম। তখন মাঝখানে আসলে সে কি আসলে কি FCC। যে অস্টেনাইটটা দেখতে পাচ্ছ গামা, এটা কিন্তু FCC। তাহলে দেখো এই লাল অংশের মধ্যে কার্বন সবচেয়ে বেশি কোন পয়েন্টে আছে বলো দেখি, এই পয়েন্টে না 2%। তাহলে অস্টেনাইটের মধ্যে দেখো কার্বন কত আছে সবচেয়ে বেশি, 2%। 2%। আবার ফেরাইটের মধ্যে দেখো 0.0, তার মানে ফেরাইটটা কি অনেক বেশি নরম, BCC।
গামাটা আবার এফসিসি, আচ্ছা উপরে যখন আবার যাবার সে কিন্তু আবার কি হয়ে গেল ডেল্টা, ডেল্টা কিন্তু আবার বিসিসি। দেখো তুমি যদি এই ফেজটা দেখো সবচেয়ে বেশি কার্বন হচ্ছে কোন পয়েন্টে, এই পয়েন্টে, অনেক কম কিন্তু। তাহলে এবার দেখো তুমি উপরে লিকুইড সিমেন্টেড, তাহলে এখানে কি সিমেন্টেড প্লাস লিকুইড, এখানে অস্টেনাইট, তাহলে মাঝখানে কি অস্টেনাইট প্লাস লিকুইড, বা এই লাইনটা এটা হচ্ছে অস্টেনাইট, এই পাশে সিমেন্টেড, তাহলে মাঝখানে কি সিমেন্টেড প্লাস অস্টেনাইট। আবার দেখো এখানে ফেরাইট, এই পাশে অস্টেনাইট, তাহলে মাঝখানে অস্টেনাইট প্লাস সিমেন্টাইট। এই নীল অংশটা ফেরাইট, ডান দিকে সিমেন্টাইট, তাহলে মাঝখানে যেখানেই আসো কি দেখবা ফেরাইট সিমেন্টাইট। আচ্ছা এই পর্যন্ত বোঝা গেল? এই ফেজ গুলো তো মোটামুটি মানে আস্তে আস্তে মনে থাকবে, প্রথমে মনে থাকবে না, মোটামুটি তো বোঝা গেছে। আচ্ছা, এখন দেখো এই যে বললাম স্ট্রেট লাইন একটা আছে না, এখানে কি হচ্ছে স্যার এই পেজগুলিকে নিয়ে মুখস্থ করতে হবে? হ্যাঁ ফেজ গুলো তুমি পড়তে পড়তে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে, তোমাকে একটু দেখতে হবে, প্রথম দিকে একটু জটিল লাগবে কিন্তু একটু পড়লেই বুঝতে পারবে আর কি। আচ্ছা দেখো মানে স্যার নামটা মনে থাকে না কিছু, যে অস্ট্রোনাইট তারপরে এগুলো হ্যাঁ মনে এগুলো তো থাকে মনে না? রাখতেই হবে, নামগুলো তো মনে রাখতেই হবে, তোমাকে না তো তুমি স্টিল বুঝবাই না। এই যে অস্টেনাইট, ফেরাইট, সিমেন্টাইট, এই কয়েকটা নামই তো, খুব বেশি নাম তো নাই। আচ্ছা এবার দেখো তোমার এই যে এই পয়েন্ট আছে না 4.3% কার্বন, এখানে কি হচ্ছে লিকুইড থেকে দুইটা সলিড, এটা কি ইউটেকটিক। দেখো এখন ইউটেকটিক তুমি দেখছো না অল্টারনেট লেয়ার হয়, দেখেছিলাম তো। তো এখানে কি আছে গামা আছে আর সিমেন্টেড আছে, তাই যে ইউটেকটিক যে ফর্ম করবে তার তার সেও কি অল্টারনেট লেয়ার হবে, একটা লেয়ার হবে গামা, একটা লেয়ার হবে সিমেন্টাইট। এই গামা সিমেন্টাইট মিলে এটাকে এবার একটা নাম দিয়েছে, নামটা হচ্ছে লেডিবোরাইট। ঠিক আছে, আচ্ছা আরেকটা এবার দেখো এই 0.8% কার্বনে, এখানে কি হচ্ছে একটা এর উপরে কি আছে গামা, একটা সিঙ্গেল সলিড, এখান থেকে কি হচ্ছে আলফা প্লাস সিমেন্ট, মানে দুইটা সলিড। যদি এরকম রিয়াকশন আইসোথার্মাল রিয়াকশন হয় যেখানে কি একটা সলিড থেকে দুইটা সলিড হয়, সেটাকে বলা হচ্ছে ইউটেকটয়েড। এখানে ছিল ইউটেকটিক, হ্যাঁ এখন যখন একটা সলিড থেকে দুইটা সলিড হচ্ছে এটা নাম হচ্ছে ইউটেকটয়েড। এখানে কি হচ্ছে গামার থেকে ভেঙে, গামা ভেঙে কি হচ্ছে ফেরাইট আর সিমেন্টেড। এরাও কিন্তু কি যেহেতু আইসোথার্মাল এরাও কিন্তু কি অল্টারনেট লেয়ার ফর্ম করবে। তাহলে তুমি যদি কোনো এই দুটা মিলে আবার আবার যেটা 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 ফর্ম করে সেটার নাম হচ্ছে কি পারলাইট। তাহলে পারলাইটের মধ্যে কি থাকবে ফেরাইট থাকবে, সিমেন্টেড থাকবে, তার মানে অল্টারনেট লেয়ার থাকবে, একটা লেয়ার হবে ফেরাইট, একটা লেয়ার হবে সিমেন্টাইটের। তাহলে তুমি যদি মাঝখানে এই লাইনটা যদি তুমি 100% পারলাইট ধরো আর এখানে হচ্ছে ফেরাইট, তাহলে মাঝখানে কি থাকবে পারলাইট আর ফেরাইট। এটা দেখো পারলাইট, একদম ডান দিকে এসে সিমেন্টাইট, তার মাঝখানে তুমি যেখানে আসো না কেন কি থাকবে পারলাইট আর সিমেন্টাইট। এই পর্যন্ত বলো আর কিছু জিজ্ঞেস করা আছে কিনা? তাহলে দুইটা লাইন দেখলাম না, এটা একটা লাইন আইসোথার্মাল লাইন ইটেকটিক, এটা হচ্ছে ইটেকটয়েড। আচ্ছা আরেকটা আছে উপরে, এই পয়েন্টটা আমি একটু পরে বলছি, এটা এটা খুব বেশি জরুরি না, তবে জেনে রাখতে হবে আর কি পরে। তাহলে একটা হচ্ছে ইটেকটিক, একটা হচ্ছে ইউটেকটয়েড। তাহলে এই পর্যন্ত কোনো জিজ্ঞেস করার কিছু আছে? না স্যার। আচ্ছা অনেকগুলা ফেজ আছে দেখো গামা, হ্যাঁ গামাটা কি, গামার মধ্যে গামাটা হচ্ছে এফসিসি, গামার মধ্যে ম্যাক্সিমাম কার্বন থাকবে কত 2%। একটা জিনিস দেখো এই যে গামা যে ফর্ম করলো গামা, এইখানে এইটা গামার জোন, যখন এই এই যে ইটেক্টর লাইন ক্রস করে আসলো তখন কিন্তু আর কোনো গামা নেই, গামা কিন্তু ভেঙে গেছে। 723 তুমি যদি নিচের দিকে আসো কখনো তুমি কিন্তু গামা দেখতে পারবে না, সেটাই দেখো এখানে দেখানো হচ্ছে যে এই হচ্ছে 723 নিচে আসলে কিন্তু গামা দেখা যাবে না। গামার মধ্যে কার্বন থাকে অনেক বেশি 2%, তো মোটামুটি তাহলে কি অবশ্যই কি গামা স্ট্রেংথ কিন্তু হার্ডনেস কিন্তু অনেক বেশি। সিমেন্টেড কোনটা ওই যে 6.67 অনেক বেশি কার্বন, তাহলে সে কি হবে খুবই বেশি বিটেল, অনেক বেশি হার্ড কিন্তু কি সে আবার অনেক বেশি বিটেল হবে। আরেকটা আছে ফেরাইট একদম বাম দিকে, দেখো কার্বন কত ম্যাক্সিমাম কার্বন আছে 0.025, তার মানে কার্বন যেহেতু অনেক কম তাহলে এটা কি অনেক বেশি নরম, স্ট্রেংথ অনেক কম। তুমি যদি স্ট্রাকচার দেখো এরকম এরকম কয়েকটা সাদা সাদা গ্রেইন দেখবা, যদি এরকম সাদা সাদা গ্রেইন দেখো তুমি বুঝবা এটা হচ্ছে ফেরাইট। আচ্ছা পারলাইট কোনটা, ওই যে 0.87, আমরা একটু এখানে যাই, দেখো যে 0.87%, 80 বা এটা অ্যাকচুয়ালি 87 আর কি, 80 লেখা হচ্ছে 87, অ্যাকচুয়ালি হচ্ছে 87। এই পয়েন্টটা হচ্ছে পারলাইট। তো পারলাইটের মধ্যে কি কি থাকবে ফেরাইট থাকবে, সিমেন্টাইট থাকবে, অল্টারনেট লেয়ার। তো ছবিটা হচ্ছে দেখো এরকম, এই যে দেখা যাচ্ছে না সাদা কালো সাদা কালো, সব জায়গায় সাদা কালো সাদা কালো, সাদাটা একটা লেয়ার কালোটা হচ্ছে কি আরেকটা লেয়ার, তার পুরোটার মধ্যে কি অল্টারনেট লেয়ার না, পুরোটাই পারলাইট।
আচ্ছা, এখন আরেকটা স্টিল আছে, দেখো এখানে এখানে কালো দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে। তো যদি তুমি সাদা দেখো, একদম গ্রিন দেখো, তাহলে এটা কি ফেরাইট? আর কালো কালো মানে কি এমনি কালো দেখাচ্ছে, আসলে কালো না, এটা কি অল্টারনেট লেয়ার, কিন্তু ওভারঅল দেখতে কালো দেখাবে আর কি। কিন্তু আসলে যদি আরেকটু ফোকাস করে দেখো, তাহলে এরকম কিন্তু কি সাদা কালো দেখবা। যদি এরকম কালো দেখো কোনো ডায়াগ্রামের মধ্যে, তাহলে এটা কি পারলাইট। আর সাদাটা হচ্ছে কি, সাদা দেখো, এবং যদি গ্রিন দেখো, তাহলে এটা কি ফেরাইট। তাহলে এখানে কি আছে, ফেরাইট আছে, আর আছে কি, ফেরাইট আছে, আর আছে কি, পারলাইট আছে। আর লেডিব্রাইট কোনটা? লেডিব্রাইট হচ্ছে যে যে এখানে ফর্ম করছে লিকুইড থেকে ইটেকটিক, লিকুইড থেকে লেডিব্রাইট মানে কি, লেডিব্রাইটের মধ্যে আছে হচ্ছে কি গামা অর্সেনাইট প্লাস হচ্ছে সিমেন্টেড। তাহলে লেডিব্রাইট যদি তুমি দেখো, অল্টারনেট লেয়ার দেখবে, একটা লেয়ার দেখবে গামা, একটা লেয়ার দেখবে হচ্ছে সিমেন্টেড। আচ্ছা, এবার দেখো যে লাইনগুলো একটু দেখাচ্ছে। আচ্ছা, পরেরগুলো আগে দেখি। ইউটেকটিক কোথায় ছিল? 4.3% কার্বনে। লিকুইড থেকে কি হচ্ছে, ইউটেকটিক মানে লিকুইড থেকে দুইটা সলিড, লিকুইড থেকে কি হচ্ছে, অর্সেনাইট হচ্ছে, সিমেন্টেড হচ্ছে। আর একটা দেখাচ্ছি ইউটেকটয়েড, এটা কত পয়েন্ট বলতে গেলে পয়েন্ট কত পার্সেন্ট, 87% কার্বনে। এখানে কি হচ্ছে, অর্সেনাইট থেকে ফেরাইট আর সিমেন্টেড। তাহলে একটা সলিড থেকে দুইটা সলিড, এরকম রিঅ্যাকশনকে বলা হচ্ছে ইউটেকটয়েড রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা কোথায়, এই ফেজ ডায়াগ্রামের জন্য এই পয়েন্টটা হচ্ছে কি 0.87% কার্বন। আরেকটা রিঅ্যাকশন স্ট্রেট লাইন আছে, দেখো এখানে, এটা বলতে গেলে 0.18% কার্বন। এখানে কি হচ্ছে, এর উপরে কি আছে, একটা সলিড প্লাস একটা লিকুইড থেকে একটা সলিড, দেখো এই যে এরকম ডেল্টা আয়রন প্লাস লিকুইড থেকে একটা সলিড। যদি এরকম কোনো রিঅ্যাকশন হয় যে একটা সলিড একটা লিকুইড থেকে একটা সলিড হয়, এর নাম হচ্ছে পেরিটেকটিক। আয়রন কার্বন দেখো স্টিলের ডায়াগ্রামের মধ্যে এই পয়েন্টটা হচ্ছে কততে, 0.18% কার্বন, টেম্পারেচার হচ্ছে 1492। ইউটেকটিকের টেম্পারেচার কত, 1130, কার্বনের পরিমাণ হচ্ছে 4.3। ইউটেকটয়েড হচ্ছে 723, টেম্পারেচার 723, কার্বনের পরিমাণ হচ্ছে 0.87। তাহলে এই তিনটা অ্যাসোথার্মাল রিঅ্যাকশন বুঝে গেল। জিজ্ঞেস করবা কিছু? আচ্ছা, এবার একটু দেখো, দেখো এইটা একদম বাম দিকের অংশ ডায়াগ্রামের। দেখো এই জোনটা হচ্ছে কি অস্ট্রেলাইট। যখন লাল লাইনটা ক্রস করে আসলা, কি হলো, অস্ট্রেলাইট থেকে অন্য একটা ফেজ ট্রান্সফরমেশন শুরু হলো। এই ইটেকটয়েডের বাম দিকে দেখো কি ফর্ম করছে, আলফা। ইটেকটয়েডের ডান দিকে ফর্ম করছে হচ্ছে সিমেন্টেড। লাল লাইনটা মানে কি, যেখানে কি হচ্ছে তোমার, যখন তুমি ঠান্ডা করবা, অস্ট্রেলাইট থেকে ট্রান্সফর্ম হয়ে অন্য ফেজ হওয়া শুরু হলো, মানে অস্ট্রেলাইট ট্রান্সফরমেশন শুরু হলো। আর যখন নীল লাইনটা ক্রস করে চলে আসলা, তখন কি হলো, কোনো অস্ট্রেলাইট নাই, পুরোপুরি অস্ট্রেলাইটটা চেঞ্জ হয়ে অন্য একটা ফেজে চলে আসলো। তাহলে লাল পয়েন্টে কি হচ্ছে, অস্ট্রেলাইট ফর্মেশন শুরু হচ্ছে, নীল পয়েন্ট হচ্ছে অস্ট্রেলাইট ফর্মেশন, অস্ট্রেলাইট ট্রান্সফরমেশন শুরু হচ্ছে, নীলে গিয়ে অস্ট্রেলাইট ট্রান্সফরমেশন পুরোপুরি শেষ হয়ে গেছে। এই জন্য এই লাল লাইনটাকে বলা হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইন, টেম্পারেচার লাইন। নীল লাইনটাকে বলা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন। ঠিক আছে, তাহলে আপার ক্রিটিক্যালে কি হচ্ছে, অস্ট্রেলাইটের ট্রান্সফরমেশন শুরু হচ্ছে, নীলে গিয়ে কি হচ্ছে, অস্ট্রেলাইট ট্রান্সফরমেশন শেষ হয়ে যাচ্ছে। এখন তোমার বাম ইউটেকটয়েডের বাম দিকে একরকম নাম, ডান দিকে একরকম নাম। দেখো উপরের যে লাল লাইনটা আছে আপার ক্রিটিক্যাল, সেটা যদি বাম দিকে হয়, এটার নাম হচ্ছে A3। যখন এটা ডান দিকে আসলে এটার নাম হচ্ছে SCM। আর লোয়ার ক্রিটিক্যালের নাম বাম দিকে হচ্ছে A1, ডান দিকে হচ্ছে A31। তাহলে আবার একটু বলি, এই কি এই দুটো লাইন কি লাইন, ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন। কারণ কি, আপার ক্রিটিক্যালে কি হচ্ছে, অস্ট্রেলাইট ট্রান্সফরমেশন শুরু হচ্ছে, লোয়ার ক্রিটিক্যালে অস্ট্রেলাইট ট্রান্সফরমেশন শেষ হয়ে যাচ্ছে। অস্ট্রেলাইট যখন শেষ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, অস্ট্রেলাইট ভেঙে আসলে কি হচ্ছে, কি পারলাইট হচ্ছে না, যেই পয়েন্টে পারলাইট, যেহেতু এটি কি অর্ডিনেট লেয়ার, পারলাইটের মধ্যে আবার কি আছে, ফেরাইট আছে, আর কি আছে, সিমেন্টেড। আচ্ছা, এবার একটু দেখো, আবার একটু আসো যে টোটাল তোমার যে ডায়াগ্রামটা 0 থেকে শুরু করে 6.67% কার্বন, তার মধ্যে 2% পর্যন্ত যদি দাও, এটাকে বলবে স্টিল। 2 এর বেশি হয়ে গেলে এটার নাম হচ্ছে কাস্ট আয়রন। তাহলে স্টিলও কিন্তু আয়রন কার্বন অ্যালয়, কাস্ট আয়রনে কিন্তু আয়রন কার্বন অ্যালয়, কিন্তু স্টিলের মধ্যে কার্বন থাকে কম, কাস্ট আয়রনে কার্বন থাকে বেশি। বলো দেখি বিটেল কোনটা, স্টিল না কাস্ট আয়রন? স্যার কাস্ট আয়রন স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো স্টিলের জন্য তাহলে 2% পর্যন্ত কার্বন, স্টিলের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইটেকটয়েড।
তুমি এই যদি 0.8% বা 87% কার্বন এক্স্যাক্টলি থাকে এটাকে বলে ইটেকটয়েড স্টিল। ডান দিকে যদি চলে যাও তাহলে হচ্ছে হাইপো ইটেকটয়েড স্টিল, ডান দিকে আসলে হচ্ছে হাইপার ইটেকটয়েড স্টিল। কাজ এড়ানোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, ইটেকটিক পয়েন্ট 4.3। এই এই- এই তুমি এই কম্পোজিশনে থাকলে এটা নাম হচ্ছে ইটেকটিক কাস্ট আয়রন। যদি বাম দিকে আসো হাইপো ইটেকটিক কাস্ট আয়রন, ডান দিকে চলে গেলে হাইপার ইটেকটিক কাস্ট আয়রন। ঠিক আছে, তাহলে অবশ্যই কি আয়রন কার্বন দুইটাই কাস্ট স্টিল কাস্ট আয়রন দুইটাই কিন্তু আয়রন কার্বনের অ্যালয়, কিন্তু কি কার্বনের পরিমাণ একটা বেশি একটা হচ্ছে কম। যেমন ট্রান্সফরমেশন দেখো, তুমি একটা স্টিল আছে 0.8 বা 0.87% কার্বন, এটাকে হিট করে নিয়ে গেছে অস্ট্রেনাইজেশন, কি দেখতেছে সবগুলো গ্রেইনে কি আছে, অস্ট্রেনাইট। এখন যখন তুমি টেম্পারেচার ক্রস করে নিচে আসবা, তখন টু ফেজ জোন নাই, কি হবে সরাসরি অস্ট্রেনাইট থেকে কি হয়ে যাবে পারলাইট। পারলাইটের মধ্যে আবার কি কি আছে, ফেরাইট সিমেন্টাইট। তাহলে দেখো এই লালটা ফেরাইট, এখানে লাল দিয়ে দেখানো হচ্ছে, একটা 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 হচ্ছে লাল একটা সাদা, একটা লাল একটা সাদা, অল্টারনেট লেয়ার না। তাহলে একটা হচ্ছে ফেরাইট, একটা হচ্ছে সিমেন্ট, একটা ফেরাইট একটা হচ্ছে সিমেন্টেড। তাহলে তুমি যদি কোনো ইটেকটয়েড স্টিলের স্ট্রাকচার দেখো কি দেখবা, পুরোপুরি দেখবে এরকম, এটার নাম হচ্ছে পারলাইট। পারলাইটের মধ্যে আবার কি থাকবে, ফেরাইট আর সিমেন্টাইট, ফেরাইট সিমেন্টেড। এই লাইনটা পারলাইট, হ্যাঁ মাঝখানে লাইনটা, এই পাশে আছে কি ফেরাইট, তাহলে মাঝখানে কি পাবা ফেরাইট পারলাইট। আবার এই লাইনটা পারলাইট, একদম ডান দিকে আছে সিমেন্টাইট, তাহলে তুমি এরপর যে ডান দিকে যেখানে আসো না কেন কি দেখবা পারলাইট আর Cementate. তাহলে ইটেকটয়েডটা কি দেখবা, এটা যদি পুরোপুরি ইটেকটয়েড স্টিল দেখবা কি তুমি সবগুলো কোয়াড্রান্ট লেয়ার দেখবা, লেয়ার গুলো হচ্ছে কি ফেরাইটের আর হচ্ছে গিয়ে সিমেন্টাইটের। এখন ট্রান্সফরমেশন কিভাবে হচ্ছে, মনে করো শুরু হচ্ছে কিসের থেকে, অক্সিডেন্ট থেকে। অক্সিডেন্টের মধ্যে কার্বন আছে 2%। এখন তুমি ট্রান্সফরমেশন শুরু হলো কি হবে, কার্বন তো 2% কার্বন থাকে, কার্বনটা বের হয়ে আসবে। এখন সবগুলা গ্রেনই আছে 2, এখন একটা একটা যে কোনো একটা গ্রেন থেকে কার্বন বের হয়ে আসলো, তাহলে পাশের গ্রেনে কার্বন বাড়বে না কমবে, সবগুলা গ্রেনই আছে গামার, সবগুলা গ্রেনের মধ্যে 2% কার্বন আছে। এখন এখন ইচ্ছা করে কি করো, টেম্পারেচার কমালে কি হবে কার্বন বের হয়ে আসবে। তো যে কোনো একটা গ্রেন থেকে কার্বন বের হয়ে আসলো, পাশের গ্রেনে গেল, তো পাশের গ্রেনে কি হবে, অবশ্যই কি হবে কার্বনের পরিমাণ বাড়বে। Barbecue. বাড়বে, তাহলে বেড়ে কি সে কি সিমেন্টেড হবে নাকি সে ফেরাইট হবে, Sir, cementate হবে না? সিমেন্টাইট হয়ে যাবে। সিমেন্টেড হবে। তাহলে প্রথম প্রথম লেয়ারটা হবে দেখো সিমেন্টেড, এই কালো। যেখানে সিমেন্টেড হলো তার পাশের গ্রেনে কি হলো কার্বন কমে গেল, সেখানে কি হয় ফেরাইট। আবার যেখানে কার্বন কমে গেল তার পাশের লেয়ারটা কি কার্বন বেড়ে গেল, সেখানে সেখানে কি আবার সিমেন্টেড, তার পাশের লেয়ারে কার্বন কমে গেল সেখানে ফেরাইট। এভাবে কি হবে আস্তে 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 অল্টারনেট লেয়ার ফর্ম করে যাবে। তাই একটা একটা হচ্ছে ফেরাইট, একটা হচ্ছে সিমেন্টেড। ঠিক আছে, তাহলে কিভাবে তোমার কি নাম জানি অক্সাইড থেকে কিভাবে পারলাইট হলো এটা বোঝা গেল। এই প্রশ্নটা কিন্তু থাকতে পারে যে তুমি পারলাইট থেকে কিভাবে অক্সাইড থেকে কিভাবে পারলাইট ফর্মেশন হচ্ছে এটা বর্ণনা করো। তখন আমি যেটুকু বললাম ছবি এঁকে জাস্ট এটা বুঝিয়ে দেবা। আচ্ছা একটা অঙ্ক দেখো, খুবই সহজ একটা অঙ্ক, যে বলতেছে যে 0.8% কার্বনে কি আছে ইটেকটয়েড, এটা কি পারলাইট। পারলাইটের মধ্যে আবার কি আছে ফেরাইট আর সিমেন্টাইট। তো কত পরিমাণে ফেরাইট আছে কত পরিমাণে সিমেন্টাইট আছে বের করো, বের করতে পারবা না। খুবই সহজ, টাইলাইন টাইলাইন শুরু হচ্ছে কোথায় 0.025 থেকে শুরু করে 6.67। লিভার অ্যাপ্লাই করলেই কিন্তু কত পার্সেন্ট ফেরাইট আছে কত পার্সেন্ট সিমেন্টাইট আছে বের হয়ে গেল, খুবই সহজ আর কি। আচ্ছা এবার দেখো এবার হাইপোইটেটয়েডে কি হচ্ছে। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার ম্যাথ স্লাইডের মধ্যে 6.67 টাকা স্যার কোথা থেকে আসছে স্যার? ওই যে স্যার মানে ম্যাক্সিমাম থেকে মিনিমামটা হ্যাঁ মাইনাস করছে স্যার। হ্যাঁ তোমার তোমার পালেটের মধ্যে কি থাকে, একটু আগে দেখলাম না পালেটের মধ্যে কি সিমেন্টেড ফেরাইট। জি স্যার মিক্স থাকে আর কি। তো ফেরাইটের পয়েন্ট কি 0.025, সিমেন্টেডের পয়েন্ট কত 6.67। 6.67। আর তোমাকে যদি বলে কত পার্সেন্ট ফেরাইট আসবে বের করো, কত পরিমাণে সিমেন্ট আছে বের করো, তাহলে কি তুমি কি লিভার এই পয়েন্টটা মাঝখানে পয়েন্টটাই জানো লিভার রাখবা। বুঝতে পারছি বুঝতে পারছি। মানে স্যার এটা মিনটা দিয়ে পার্সেন্টেজ বের করছে। হ্যাঁ ওই যে লিভার অ্যাপ্লাই করে দেখেছিলাম না কিভাবে বের করতে হয় দুটা ফেজ। বুঝতে পারছি। ওকে। এইবার হচ্ছে হাইপো ইটেক্টর, তার মানে কি ইটেক্টরের বাম দিকে তুমি হিট করে নিয়ে গেছো ওপরে অক্সিডেন্ট, দেখো কি সবগুলো গ্রেনে কি এ মানে হচ্ছে এখানে এর গামা, সুবিধার জন্য এ লেখা হয়েছে, সবগুলো গ্রেনে কি অক্সিডেন্ট। এবার তুমি কুল করে এই লাইনে একটু নিচে আসছো কি ফর্ম করবে, অক্সিডেন্ট থেকে কি ফর্ম করবে ফেরাইট। দেখো কিছু কিছু ছোট 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 ফেরাইট ফর্ম করছে, আর বাকিটা কি আছে অক্সিডেন্ট। এই জন্য আরেকটু নিচে আসছো কি হয়েছে, কি বেশিরভাগই ফেরাইট হয়ে গেছে, এই দেখো গ্রেন। আর বাকিগুলা কয়েকটা জায়গায় কি আছে অস্ট্রেনাইট।
এখন তুমি যখন লোয়ার ক্রিটিক্যাল চেঞ্জ করে নিচে আসবে কি হবে, অস্টেনাইট গুলো কি হবে বলো, একজন বলো। এটা কি ইউটেকটয়েড লাইন, এখানে কি হয়, অস্টেনাইটটা চেঞ্জ হয়ে কি হয়, পারলাইট। দেখো এরকম পারলাইট যেগুলো আগে অস্টেনাইট ছিল সেগুলো কি হয়ে যাবে, পারলাইট হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, ফেরাইট আর পারলাইট, বুঝে গেল, বুঝে গেছে। আর এই যে পারলাইটের Yes, মধ্যে sir. কি আছে, অল্টারনেট লেয়ার গুলো কিসে বলো দেখি কেউ, এই যে পারলাইটের মধ্যে অল্টারনেট লেয়ার আছে, লেয়ার গুলো কিসে, একটা ফেরাইট আর একটা কি সিমেন্টাইট। দেখো এটা 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 ফেরাইট না, এই পাশে সিমেন্টাইট, তাহলে মাঝখানে কি, তাহলে যে পারলাইট ফর্ম করবে পারলাইটের মধ্যে আবার যে লেয়ার লেয়ার থাকে, লেয়ার গুলা কি, ফেরাইট আর সিমেন্টাইট, ফেরাইট সিমেন্টাইট। তাহলে এই দেখো কিছু কিছু লেয়ার কিন্তু আগেই ফেরাইট, আবার কি পারলাইটের মধ্যেও ফেরাইট আছে। তাহলে এবার বলো দেখি যে কিভাবে ডিস্টিংগুইশ করবো, পার্থক্য করবো কিভাবে। এই সাদা ফেরাইটটাকে যে যে ফেরাইট আগেই ফর্ম করলো তার নাম কি, আর পারলাইটের মধ্যে যে ফেরাইট আছে তার নাম কি। যে ফেরাইট আগেই ফর্ম করলো সে কি ইটেক্টরের আগে ফর্ম করেছে না, তার নাম হচ্ছে প্রো ইটেক্টয়েড ফেরাইট। আর পালেটের মধ্যে যে ফেরাইট গুলো আছে সেটার নাম হচ্ছে ইটেক্টয়েড ফেরাইট। আচ্ছা এবার দেখো, এই দেখো লিখে দিছে, যে ফেরাইট গুলো আগে ফর্ম করবে সেগুলোর নাম হচ্ছে কি প্রো ইটেক্টয়েড ফেরাইট, কারণ কি সে ফর্ম করেছে কোথায়, ইটেক্টয়েডের আগে। আচ্ছা এবার হাইপারে আসলা, হাইপারে হিট করে নিয়ে গেলা সবগুলো গ্রেনি এ, কোন করে নিচে আসলা, কি কি শুরু হলো ছোট ছোট, এবার কি আসছে সিমেন্টাইট, আরেকটু নিচে আসলা কি হয়ে গেল, অনেকটুকু অংশ কি হয়েছে সিমেন্টাইট হয়ে গেছে, আর বাকি জায়গাটা কি আছে এ, এ মানে কি অস্টেনাইট। এখন যখন এই লাইন ক্রস করবা নিচে আসবা কি হবে, অস্টেনাইট চেঞ্জ চেঞ্জ হয়ে কি হবে বলো, যে সিমেন্টাইট সেটা সিমেন্টাইট হয়ে গেছে, বাকি কি বাকি বাকি আছে কি অস্টেনাইট, অস্টেনাইট এখন কি হবে চেঞ্জ হয়ে কি পারলাইট হবে না। তাহলে তুমি যদি হাইপো ইটেক্টয়েড স্ট্রাকচার দেখো তাহলে কি দেখবা, পারলাইট দেখবা আর দেখবা কি সিমেন্টাইট। তো এখন সিমেন্টাইটটাও সাদা, হ্যাঁ, আবার ফ্রেয়ারটাও সাদা, কি পার্থক্য বলো, তো ফ্রেয়ারটাও সাদা আবার কি সিমেন্টাইটও সাদা, তাহলে পার্থক্য কি বলো সিমেন্টাইট ফ্রেয়াইটের। স্যার ডাক্টালিটিতে। তুমি স্ট্রাকচারে দেখো, বললাম কি বললাম, ফ্রেয়ারটা হচ্ছে সাদা, এখানে দেখো সিমেন্টাইট, তো সিমেন্টাইটটা একটু ভালো করে দেখো, সাদা কিন্তু কি কোনো গ্রেইন নাই, দেখো একদম কন্টিনিউয়াস না, নদীর মতো কোনো গ্রেইন নাই কিন্তু সাদা। জি স্যার। আর ফ্রেয়ারটা কেমন, সেও কিন্তু সাদা কিন্তু তার মধ্যে কি আছে গ্রেইনে ভাগ করা আছে। তাহলে তুমি যদি সাদা দেখো, যদি গ্রেইন দেখো তাহলে বুঝবা ফেরাইট, যদি কোনো গ্রেইন না দেখো শুধু সাদা দেখো তাহলে কি বুঝবা, সে হচ্ছে কি সিমেন্টাইট। তাহলে এখানে এখানে দেখো দু ধরনের সিমেন্টাইট আছে না, এই সাদা একটা সাদা তো আছেই, সাদাটা ফর্ম করেছে কোথায় আগে ইটেক্টয়েডের আগে, তাই এই সাদা এই অস্টেনাইটের নাম কি প্রো ইটেক্টয়েড অস্টেনাইট। আর পাইলেটের মধ্যে আবার অস্টেনাইট আছে, সেটার নাম হচ্ছে কি ইটেক্টয়েড অস্টেনাইট, সরি এই ভুল বলছি সিমেন্টাইট, যে সিমেন্টাইটটা আগে ফর্ম করলো সেটা কি প্রো ইটেক্টয়েড সিমেন্টাইট, কারণ কি সেই ফর্ম করেছে কোথায় ইটেক্টয়েডের আগে। পাইলেটের মধ্যে কিন্তু সিমেন্টাইট আছে, সেই সিমেন্টাইটের নাম কি ইউটেক্টয়েড সিমেন্টাইট। তাহলে বোঝা গেল তিন ট্রান্সফরমেশন কি বোঝা গেছে, হাইপোতে কেমন হচ্ছে, হাইপারে কেমন হচ্ছে, ইটেক্টরে কেমন হচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু থাকতে পারে, একটা আমি বলে দিতে পারি একটা 0.88% কার্বন, এটা তুমি হিট করে 910 নিয়ে গেছো, এটাকে তুমি আস্তে আস্তে কুল করছো, তোমার স্ট্রাকচারে কি চেঞ্জ হচ্ছে সেগুলো বর্ণনা করো, তাহলে এই ছবিগুলো দিয়ে বুঝিয়ে দিবা। আচ্ছা আমি যদি বলি যে সিমেন্টাইট আর ফ্রেটের মধ্যে পার্থক্য কিভাবে করবা বলো, পারবা। কি সিমেন্টাইট হচ্ছে সাদা কোনো গ্রেইন নাই, ফেরাইটের মধ্যে ফেরাইটও সাদা কিন্তু ফেরাইটের মধ্যে কি আছে গ্রেইন আছে। আচ্ছা এবার একটু দেখো তোমার কি দেখাচ্ছে, যে তুমি যদি কার্বনের পরিমাণ কম বেশি করো তোমার কি চেঞ্জ আসে স্ট্রাকচারে সেগুলো দেখাচ্ছে। তো একদম কম কার্বনের পরিমাণ 0.01, খুবই কম কার্বন, সেখানে কি থাকবে মেনলি কি কি দেখা যাচ্ছে ফেরাইট, খুবই অল্প দুই একটা পারলাইট। কার্বন বাড়াইছো 0.1% করছো, তো এটার নাম হচ্ছে লো কার্বন স্টিল, যেহেতু কার্বন বাড়াইছো কি হবে পারলাইট বাড়বে। দেখো একটা জায়গায় কালো দেখা যাচ্ছে না, কালোগুলা কি পারলাইট, সাদাগুলা ফেরাইট। আরেকটু কার্বন বাড়াইছো অ্যারাউন্ড কত 0.4% কার্বন, এটার নাম হচ্ছে মিডিয়াম কার্বন স্টিল। এখানে কিন্তু কি দেখছো মোটামুটি অর্ধেক কালো অর্ধেক সাদা, মানে কি অর্ধেক ফেরাইট অর্ধেক পারলাইট।
যখন তুমি ইটেক্টয়েড স্টিলে আসলা 0.8% কি সব পুরোটাই কি পারলাইট, অল্টারনেট লেয়ার না, সাদা কালো সাদা কালো, পুরোটাই পারলাইট। আর যখন জি স্যার। হাইপারে গেলা, হাইপারের মধ্যে কি কি থাকবে? পারলাইট আর সিমেন্টাইট। দেখো সাদা অংশ কি দেখো, সাদা অংশের মধ্যে কোনো গ্রেন দেখা যাচ্ছে? সাদাটা পুরো নদীর মতো না, কন্টিনিউয়াস একদম। এই সাদাটা কি সিমেন্টাইট, কালোটা হচ্ছে পারলাইট। এবার একটা অঙ্ক দেখো, ভালো করে দেখো, এই অঙ্কটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। যে একটা কার্বন বলতেছে, কার্বনটা পরিমাণ হচ্ছে 0.35%। এই পয়েন্টে এখানে কি আছে? এই পাশে ফ্রেট আছে, এই পাশে সিমেন্টাইট। তাহলে কত পরিমাণে ফ্রেট, কত পরিমাণে সিমেন্টাইট খুব সহজে বের করা যাবে। এখানে যে ফ্রেটটা আসলে, ফ্রেটের মধ্যে কি আছে? উপরে তো ফ্রেট ছিল, নিচেও ফেরাইট। তাহলে এই যে এখন যে ফ্রেটটা পেলা, সেই ফ্রেটটা আসলে কি টোটাল ফেরাইট। এবার বললো কি যে ফ্র্যাকশন অফ প্রো ইটেক্টয়েড ফ্রেট পারলাইট। প্রো ইটেক্টয়েড ফ্রেট ফর্ম করবে কোথায়? ইটেক্টয়েডের আগে। তাহলে এই পয়েন্টের জোনে, এই জোনের মধ্যে তাহলে কি এই পয়েন্টটা নিতে হবে ফ্রেটের, এই পয়েন্টটা হচ্ছে কি দেখি পারলাইট। যেখানে এখানে ফ্রেট, এখানে পারলাইট, তাহলে মাঝখান থেকে তুমি এখানে ফ্রেট, এটা ফ্রেট বের করতে পারবা না? এই ফ্রেটটা কি কি ফ্রেট আসলে? কি প্রো ইটেক্টয়েড ফেরাইট 58%, টোটাল ফেরাইট ছিল কত? 95%। তাহলে এখন 95 থেকে তুমি যদি 58 বিয়োগ দাও, তাহলে কি বের হবে? ইটেক্টয়েড ফেরাইট। বোঝা গেছে অঙ্কটা? জি স্যার। এটা কিন্তু অনেক সময় আসে। আচ্ছা, এবার আগে যে ক্লাসিফিকেশন দেখছিলা কার্বনের উপরে, দেখো এখন আমরা কি অনেক ভাবে স্টিলে কিন্তু অনেক ভাবে ভাগ করা, যেটা এটা জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য। তা তুমি যদি অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করো, তুমি কোথায় স্টিলটাকে ইউজ করছো, তাহলে তুমি কি কি করতে পারো? টুল যেগুলো বানানো সেগুলো টুল স্টিল, যেগুলো বিয়ারিং কাজে ব্যবহার হয় সেগুলো বিয়ারিং স্টিল, যেগুলো দিয়ে তোমার স্প্রিং বানায় সেগুলো হচ্ছে কি স্প্রিং স্টিল। তুমি যে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করো, তাহলে তিন ভাগে, হাইপোইটেক্টয়েড, ইটেক্টয়েড, হাইপারইটেক্টয়েড। যদি তুমি কার্বনের পরিমাণ চিন্তা চিন্তা করো, তাহলে কি প্লেন কার্বন, লো এগুলা অ্যালাইন বলে না বলতেছি আর কি। তুমি যদি মনে করো প্রোডাক্টের উপর ডিপেন্ড করো কি ধরনের প্রোডাক্ট বানাচ্ছো, তাহলে আবার কি তুমি কি বানাতে পারো? স্টিল দিয়ে ওয়্যার বানাতে পারো, বার বানাতে পারো, প্লেট বানাতে পারো, তুমি টিউব বানাতে পারো। ঠিক আছে, তাহলে তুমি অনেক ভাবে কিন্তু স্টিলকে ক্লাসিফাই করা যাচ্ছে আর কি। আচ্ছা, কার্বনের উপর যদি তুমি ডিপেন্ড করো, তাহলে কয়েক ভাগে ভাগ করা যায়। দেখো একটু ভুল আছে, এখানে 0.10 হবে। যখন কার্বন একদমই কম, 0.05 থেকে 1%, এটার নাম হচ্ছে ডেড সফট স্টিল, অনেক কার্বন কম। আর একটু কার্বন বাড়াইছো 0.1 থেকে 0.3, এটাকে বলবো হচ্ছে মাইল্ড স্টিল। যখন 0.3 থেকে 0.6 কার্বন, এটার নাম হচ্ছে মিডিয়াম কার্বন স্টিল। যখন 0.6 থেকে 1% কার্বন থাকে, এটার নাম হচ্ছে হাই কার্বন স্টিল। আবার যদি 1 থেকে আরো একটু বাড়াই দাও, অনেক বেশি বাড়াই দাও, তাহলে এটার নাম হচ্ছে আলট্রা হাই কার্বন স্টিল। তাহলে কার্বনের উপর যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি স্টিলকে এরকম এই 6-5 ভাগে ভাগ করতে পারো। এখানে ভুল হয়েছে, এটা 0.10 হবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি কি বললাম যে স্টিল কিসের অ্যালয়? আয়রনের মধ্যে হচ্ছে কার্বনের অ্যালয়। ঠিক আছে, মেইনলি আয়রনের মধ্যে কার্বন থাকতে হবে, তাহলে তুমি এটাকে কি বলতে পারো? স্টিল। কিন্তু এখন যখন স্টিল বানানো হয়, তখন কিন্তু আয়রন কার্বন ছাড়া এর মধ্যে, মানে যেহেতু র মেটেরিয়াল থেকে স্টিল বানানো হবে, খনিজ থেকে, কিছু কিছু সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার আর ফসফরাস, এই চারটা এলিমেন্ট কিন্তু অল্প পরিমাণে থেকেই যায়। বুঝতে পারছো? তাহলে স্টিলের মধ্যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে স্টিল কিসের অ্যালয়, বলবা কি আয়রন কার্বন। কিন্তু এটা একটু বলতে হবে যে এছাড়া অল্প পরিমাণে কি কি থাকবে? সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস কিছু অল্প পরিমাণে থাকবে। যদি এরকম থাকে, এরকম কন্ডিশন হয়, মেইনলি কার্বন থাকে, অন্যগুলো খুবই অল্প পরিমাণে থাকে, সেটাকে বলবে হচ্ছে প্লেন কার্বন স্টিল। মেইনলি মেন কম্পোনেন্ট হচ্ছে কি আয়রন তো থাকবে, তার সাথে কার্বন। কিন্তু কি হবে, কখনো কখনো স্পেশাল কিছু প্রপার্টি পাওয়ার জন্য কি করা হয়, স্টিলের মধ্যে ইচ্ছা করে অন্যান্য এলিমেন্ট অ্যাড করে দেওয়া হয়। আর যেগুলো কম পরিমাণে থাকে, কি কি সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, অনেক সময় কি করা হয়, এগুলো ইচ্ছা করে বেশি দেওয়া হয়। যদি এরকম কন্ডিশন হয়, ওই 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 ওগুলো একটু বেশি পরিমাণে দেওয়া আছে, বা এক্সট্রা কোনো এলিমেন্ট অ্যাড করা আছে, যেমন ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ স্পেশাল প্রপার্টি পাওয়ার জন্য, তখন সেগুলোকে বলবে হচ্ছে অ্যালয় স্টিল। তাহলে কি বোঝা যাচ্ছে কোনটা অ্যালয় স্টিল, কোনটা প্লেন কার্বন স্টিল? বলো। তাহলে স্টিলের মধ্যে যদি কি আয়রন থাকে, কার্বন তো থাকবেই, তার সাথে যদি সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস একটু অল্প পরিমাণেও থাকে, সেটার নাম হচ্ছে
প্লেন কার্বন স্টিল। কিন্তু যদি তুমি ইচ্ছে করে বা কোনোভাবে অন্যান্য এলিমেন্ট অ্যাড করে দেওয়া হয় ইচ্ছে করে কোনো স্পেশাল প্রপার্টি পাওয়ার জন্য, সেগুলোকে বলবে হচ্ছে অ্যালয় স্টিল। উদাহরণ দেওয়া আছে, ম্যাঙ্গানিজ বেশি দিলে ম্যাঙ্গানিজ স্টিল, সিলিকন যদি তুমি ক্রোমিয়াম বেশি দাও তাহলে কি হবে, ক্রোমিয়াম স্টিল। তুমি ক্রোমিয়াম নিকেল বেশি দাও, এটার নাম হচ্ছে স্টেইনলেস স্টিল, এরকম আর কি। আচ্ছা, এখন দেখো যে সবার তো কিছু কিছু নাম থাকতে হবে, তাই তো? নাম ছাড়া তো বোঝা যাবে না যে কোনটাকে। তো এখন এরকম স্টিলেরও কিন্তু নাম আছে। এর নামটা কি আসলে? নামটাকে তোমার সংখ্যা দিয়ে, ডিজিট দিয়ে বোঝায়, সংখ্যা দিয়ে বোঝায়। 4টা ডিজিট থাকে যে কোনো স্টিলের নামে। এখন প্রথম ডিজিটটা কি বোঝায়, এটা কোন ধরনের স্টিল। যদি তুমি 1 দেখো তুমি বুঝবা এটা হচ্ছে কি প্লেন কার্বন স্টিল। যদি 2 থাকে এটা হচ্ছে নিকেল স্টিল। যদি তুমি 9 দেখো নামে তাহলে তুমি কি বুঝবা, হচ্ছে সিলিকন স্টিল। এরকম কিন্তু নাম দেওয়া আছে 1 থেকে শুরু করে অনেকগুলা পর্যন্ত 9 পর্যন্ত দেওয়া আছে। একটা হচ্ছে কি এক ধরনের স্টিল। তো সেকেন্ড ডিজিটটা দিয়ে বোঝায় তার মধ্যে কত পরিমাণে অ্যালয় এলিমেন্ট আছে। যদি তুমি 0 দেখো তাহলে কি বুঝবা, অ্যালয় এলিমেন্ট নাই। যদি 5 দেখো সেকেন্ড ডিজিটে তাহলে বুঝবা কি 5% অ্যালয় আছে। যদি 2 বুঝো, 2 পাও তাহলে বুঝবা কি এর মধ্যে 2% অ্যালয় আছে। আর লাস্টের 2টা ডিজিট দিয়ে বুঝে কত পরিমাণে কার্বন আছে। যেমন যদি 3-5 দেখো তাহলে বুঝতে হবে কি এটার মধ্যে 0.3% পর্যন্ত কার্বন আছে। যদি 20 দেখো তার মানে বুঝবা কি এর মধ্যে 0.2% কার্বন আছে। যদি 60 দেখো তাহলে বুঝবা এর মধ্যে 6% কার্বন আছে। তাহলে এইভাবে তুমি 4 ডিজিট সংখ্যা দিয়ে তুমি বুঝতে পারবা যে আসলে এটা কি ধরনের স্টিল। কেউ বলো দেখি যে এই 0.6 এটা কি ধরনের স্টিল, হাইপো না হাইপার? স্যার হাইপো। হাইপো, হ্যাঁ। কারণ কি 0.87 এর বাম দিকে সবগুলো হাইপো, 0.87 এর ডান দিকে সবগুলো হচ্ছে হাইপার। আচ্ছা, এবার একটু দেখো যে তোমার যে 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 কমন এলিমেন্ট গুলো দিয়ে কার্বন তৈরি হয় সেগুলো ইফেক্ট কি, প্রপার্টির উপর কি এফেক্ট সেগুলো একটু দেখানো হচ্ছে। এটার নিচের লাইনটা একটু দেখো, আগে স্ট্রাকচারটা একটু দেখো। কার্বন যখন একদমই কম তখন কি বেশি, ফ্রেড বেশি। একদম বাম দিকে যত বেশি কার্বন বাড়াচ্ছ আস্তে আস্তে কি পারলাইটের পরিমাণ বাড়ছে, পারলাইটের পরিমাণ বাড়ছে 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 বাড়ছে। যখন 8-7 আসলা কি হয়ে গেল, পুরোপুরি পারলাইট, ইউটেকটয়েড। এবার যখন হাইপারে আসলা, হাইপারে আসা মানে কি কি শুরু হওয়া, সিমেন্টেড আসা শুরু হওয়া। এবার এবার হাইপারের পরে যত কার্বন বাড়বে আস্তে আস্তে কি হবে, সিমেন্টেডের পরিমাণ বাড়বে। আর যদি ডান দিকে যাও কি হবে, সিমেন্টেড বাড়বে, কার্বন এই পারলাইট আস্তে 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 কমে আসবে। ফ্যাটটা অনেক নরম, তাই তো? তার তুলনায় কি পারলাইট অনেক বেশি স্ট্রং। আর সিমেন্টেড কেমন, বিটেল, তাই তো? এখন প্রথমে তুমি এবার এবার প্রপার্টি গুলো আসো, দেখো লাল এই সবুজটা হচ্ছে হার্ডনেস। হ্যাঁ, কি হচ্ছে, তুমি কার্বন বাড়াচ্ছ, পারলাইট বাড়ছে, পারলাইট বাড়ছে, হার্ডনেস বাড়ছে 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 বাড়ছে, এই পর্যন্ত আসলা। এরপরে আবার কি আসছে এর মধ্যে, সিমেন্টেড। সিমেন্টেড তো হার্ড, যত বেশি কার্বন দিবা তত আস্তে আস্তে হার্ডনেস বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তেই থাকবে। স্ট্রেংথটা কি হয় কেউ বলো দেখি, লাল লাইনটা কেমন, কার্বন বাড়লে কি স্ট্রেংথ বাড়ছে না কমছে? কি ফ্ল্যাট থেকে পারলাইট স্ট্রং বেশি না কম? অবশ্যই পারলাইটের স্ট্রেংথ কি ফ্ল্যাট থেকে বেশি। তো তুমি তুমি 0 থেকে শুরু করে যত বেশি কার্বন বাড়বা পারলাইট বাড়বে, পারলাইট বাড়বে। যখন 0.87 আসলো তখন কি ম্যাক্সিমাম স্ট্রেংথ। এরপরে কি হচ্ছে আসলে, স্ট্রেংথ কেন কমছে এবার বলো দেখি কেউ, 87 কেন সবচেয়ে বেশি স্ট্রেংথ, এরপরে কি হচ্ছে স্ট্রেংথ আবার কমে যাচ্ছে, কারণ কি বলো? স্যার কোশ্চেনটা আসলে আবার বলতেছে। এই স্ট্রাকচার চেঞ্জ কি বুঝতে পারছো? জি স্যার। তুমি প্রথম থেকে প্রথমে ফেরাইট কার্বন বাড়াচ্ছ, আস্তে আস্তে পারলাইট বাড়ছে, পারলাইট বাড়ছে। 87% যখন আসছে তখন পুরোপুরি পারলাইট। এবার 87 এর পরে যখন যাচ্ছে তখন কি হাইপার, তার মানে কি সিমেন্টেড সিমেন্টের এবার এবার যত ডান দিকে যাচ্ছ পারলাইট কমছে, সিমেন্টেড বাড়ছে। সিমেন্টেডটা তো বিটেল, বিটেল হওয়া মানে কি তার স্ট্রেংথ কম না বেশি? স্ট্রেংথ কম স্যার। এখন এবার 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 স্ট্রেংথের গ্রাফটা একটু দেখো। তুমি যত বেশি কার্বন বাড়াচ্ছ পারলাইট বাড়ছে, পারলাইট বাড়ছে, স্ট্রেংথ বাড়ছে। সবচেয়ে বেশি স্ট্রেংথ কোথায়, যেখানে পুরোপুরি পারলাইট। এবার আরেকটু কার্বন বাড়াচ্ছ, এবার কি হচ্ছে, পারলাইটের মধ্যে যেহেতু সিমেন্টেড আসা শুরু হলো তখন কি হচ্ছে, স্ট্রেংথ আস্তে 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 আবার কমা শুরু হবে। যত বেশি ডান দিকে আসবা কি হবে, স্ট্রেংথ আস্তে 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 আরো কমতে থাকবে। কারণ স্ট্রেংথ বাড়লে কি হয়, ইলাঙ্গেশন কমে। তখন নীলটা ইলাঙ্গেশন আস্তে আস্তে কি হচ্ছে, যত কার্বন বাড়াচ্ছ ইলাঙ্গেশন কমে যাচ্ছে। আর হার্ডনেস কি হচ্ছে, সবুজ রঙেরটা, পারলাইট যত কার্বন বাড়াচ্ছে পারলাইট বাড়ছে বাড়ছে বাড়ছে, 87 বেড়ে গেছে। এরপরে আবার কি হচ্ছে, সিমেন্টাইট বাড়ছে। সিমেন্টাইটটা কি আরো হার্ড না?
তাহলে আরো কার্বন বাড়াচ্ছে, সিমেন্টেডও বেড়ে যাচ্ছে, তাহলে কি হার্ডনেস আস্তে 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 বেড়েই যাচ্ছে। স্যার রেডটা স্ট্রেংথ স্যার, আর গ্রিনটা? গ্রিনটা হচ্ছে হার্ডনেস, তুমি যত বেশি কার্বন দিচ্ছ হার্ডনেস বাড়ছে 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 বাড়ছেই বাড়ছে, কারণ কি ইটেক্টার ইটেক্টারের পরে কি হাইপার ইটেক্টার, হাইপারে মানে কি সিমেন্টের পরিমাণ বাড়া, সিমেন্টেড তো আরো বেশি হার্ড, তাহলে যত বেশি সিমেন্টেড বাড়বে তখন হার্ডনেস কি হচ্ছে আরো বেড়ে যাচ্ছে না। জি স্যার। তাহলে এরকম কিন্তু আসতে পারে, আমি বলে দিতে পারি যে তুমি স্টিলের কি বলে স্টিলের উপরে কার্বনের এফেক্ট দেখাও, স্ট্রাকচারে কি পরিবর্তন আসছে, প্রপার্টিতে কি পরিবর্তন আসছে সেগুলো দেখাও, তাহলে কিন্তু এই দুটো কার্বনকে দেখা দিতে হবে। আচ্ছা, এখন একটু আগে কি বললাম যে তোমার কার্বনের মধ্যে, এই স্টিলের মধ্যে কি থাকবে, অবশ্যই থাকবে কার্বন, তার সাথে কি অল্প পরিমাণে কি কি থাকে, সালফার, ফসফরাস, সিলিকন, ম্যাঙ্গানিজ। হ্যাঁ, সালফার পরিমাণ কমই থাকে, চেষ্টা করতে হয় হচ্ছে 0.05 এর থেকে কম রাখা, কারণ কি সমস্যা, যে তোমার যে সালফার থাকলে একটু থাকবে, একটুখানি অল্প থাকেই, সালফার কি করে আয়রনের সাথে বিক্রিয়া করে আয়রন সালফাইড ফর্ম করে, তো আয়রন সালফাইডটা মেল্টিং পয়েন্ট অনেক কম। এখন তুমি যখন স্টিলকে যদি তুমি হট ওয়ার্ক করতে চাও, তখন যেহেতু টেম্পারেচার বাড়াবা কি হবে, Fe3S এর যেহেতু মেল্টিং পয়েন্ট কম, সে কিন্তু গলে যাবে, গলে গেলে তো কোয়ালিটি খারাপ হয়ে যাবে, এটাকে বলে হচ্ছে হট শর্টনেস। হট শর্টনেসটা কি জন্য হয়, সালফার থাকার কারণে। মানে এই হট শর্টনেস কমানোর জন্য কি করে, বেশিরভাগ সময় স্টিলের মধ্যে কিছু না কিছু ম্যাঙ্গানিজ অ্যাড করে দেয়। ম্যাঙ্গানিজটা কি করে, তখন ম্যাঙ্গানিজ সে নিজেই সালফারের সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ সালফাইড ফর্ম করে, এটা একটা এটা তোমার জানো কিনা জানি না, স্ল্যাগ একটু মানে পরে স্লাইড তুমি লেকচারে বুঝতে পারবা যে MnS এটা একটা স্ল্যাগ ফর্ম করে, স্ল্যাগটাকে স্টিল থেকে বের করে ফেলা হয়। তাহলে হট শর্টনেস কমানোর জন্য আসলে কি করে, স্টিলের মধ্যে ম্যাঙ্গানিজ অ্যাড করছে। হট শর্টনেসটা কি বোঝা গেল কি জন্য হয়, সালফার থাকার কারণে। সালফারটাকে চেষ্টা করতে হয় 0.5 থেকে কম রাখা, কারণ একটু বেশি সালফার হলে কি হয়ে যাবে, হট শর্টনেস হয়ে যাবে। ফসফরাসও কম রাখতে হয়, চেষ্টা করতে হয় অনেক কম রাখার, চেষ্টা করতে হয় কি 0.054 এর থেকে কম রাখতে হয়, চেষ্টা করা যায় করতে হয়, কোন সময় বেশি আসলে আসতে পারে, চেঞ্জ করতে হবে, তখন চেঞ্জ কমাই দিতে হবে। ফসফরাস কি করে, আয়রনের সাথে বিক্রিয়া করে Fe3P মানে আয়রন ফসফাইড একটা যৌগ ফর্ম করে, সেই যৌগটা কি অনেক বেশি বিটেল। এখন যখন তুমি যদি আবার কোল্ড ওয়ার্ক করতে চাও, ঠান্ডা অবস্থায় যদি কোনো কাজ কোনো তাকে হঠাৎ কোল্ড ওয়ার্ক করতে চাও, তখন দেখা যাবে কি Fe3P যেহেতু বিটেল, সে কি করবে, ভেঙে যাবে, বিটেল হয়ে যাবে, স্টিলটা বিটেল হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে কোল্ড শর্টনেস। কোল্ড শর্টনেস হচ্ছে কি জন্য, স্টিলের মধ্যে ফসফরাস থাকার কারণে। এই জন্য চেষ্টা করতে হয় যে ফসফরাসের পরিমাণ 0.04 বা তার থেকে কম রাখা, জেনারেলি কম রাখা হয়, কিন্তু অনেক সময় কিছু স্পেশাল পারপাসের জন্য দেখেন কি বলা হয়, যদি তুমি তোমার মেশিনিং প্রপার্টি বাড়াতে চাও, তখন কি করে ইচ্ছা করে একটু ফসফরাস বেশি পরিমাণে অ্যাড করে দেয়। তো নর্মালি যদি কোনো স্পেশাল প্রপার্টি মেশিং প্রপার্টি না দরকার হয়, তাহলে জেনারেলি ফসফরাসের পরিমাণ কি 0.04 এর থেকে কমই থাকে। ফসফরাস থাকলে কোল্ড শর্টনেস হচ্ছে, বেশি ফসফরাস থাকলে কোল্ড শর্টনেস, বেশি সালফার থাকলে হচ্ছে হট শর্টনেস। আচ্ছা, ম্যাঙ্গানিজ থাকে কমনলি স্টিলে, ম্যাঙ্গানিজের পরিমাণ কত থাকে, 0.3 থেকে শুরু করে 1% পর্যন্ত কিন্তু ম্যাঙ্গানিজ থাকতে পারে। ম্যাঙ্গানিজ থাকলে একটা সুবিধা কি, সে কি করতেছে, সালফারের যে খারাপ গুণাগুণ সেটাকে কিন্তু কমাই দিচ্ছে, শর্টনেস কমাই দিচ্ছে। একটা জিনিস হচ্ছে যে ফসফরাস থাকলে সে কি করে, সাউন্ডনেস বাড়ায়, সাউন্ডনেস মানে স্টিলের কোয়ালিটি বাড়ায় আর কি। বাকি ডিঅক্সিডেশন মানে অক্সিজেন, স্টিলের মানে ওর মধ্যে যে অক্সিজেন থাকে, যদি ম্যাঙ্গানিজ অ্যাড করে কি হবে, অক্সিজেনের পরিমাণ কমাই দিবে, কমাই দিলে কি হয়, স্টিলের কোয়ালিটি বাড়ে। আবার সিলিকনও দেখো, এটাও কিন্তু কম পরিমাণে থাকে, 0.0 থেকে 0.3% পর্যন্ত থাকে, তো সিলিকন থাকলে কি হয়, স্ট্রেংথ বাড়ে। আবার কি হয়, ম্যাঙ্গানিজের মতো সে কি করে, ডিঅক্সিডেশন মানে অক্সিজেন সরাই দিয়ে সে কি করে, স্টিলের সাউন্ডনেস মানে স্টিলের কোয়ালিটি বাড়ায়। মানে সিলিকন ম্যাঙ্গানিজ দুটো কিন্তু কি করছে, স্টিলের কোয়ালিটি, স্ট্রেংথও বাড়াচ্ছে, আবার কি স্টিলের কোয়ালিটিও বাড়াচ্ছে। কিন্তু সালফার ফসফরাস এরা কিন্তু জেনারেলি খারাপ, এই জন্য চেষ্টা করতে হয় কি যত যত পরিমাণে কম রাখা যায় ততই ভালো। আর কমনলি কার্বনের এফেক্ট তো দেখালাম, যে কার্বন বাড়লে এরকম প্রপার্টি চেঞ্জ হয়, কার্বন বাড়লে তাহলে আসলে কি হচ্ছে, আসলে ইলংগেশন কমে যাচ্ছে, হার্ডনেস বেড়ে যাচ্ছে। স্টিল ইনিশিয়ালি কার্বন বাড়লে স্ট্রেংথ বাড়ে, কিন্তু কি ইটেক্টারের পরে চলে গেলে যদি আরো কার্বন বাড়াও, তখন কি হবে, স্ট্রেংথ আস্তে 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 কমতে থাকবে। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে করো, আজকের মতো কথা বলা শেষ। স্টাইলের সঙ্গে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার আমাদের কি স্যার মানে ফেজ ডায়াগ্রাম কি দেওয়া হবে এক্সামে?
ফেজ ডায়াগ্রাম দেওয়া হবে হবে যদি অঙ্ক থাকে তাহলে দেওয়া হতে পারে, কিন্তু তোমাদেরকে এই ইয়ে ডায়াগ্রামটা কি নাম আয়রন কার্বন ডায়াগ্রামটা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় এই ডায়াগ্রামটা কিন্তু পরীক্ষায় আসে যে তুমি আয়রন কার্বন ডায়াগ্রাম আঁকো, আমি বলতে পারি ডায়াগ্রামটা আঁকো এবং যে আইসোথার্মাল রিঅ্যাকশন যে কয়টা হয় সেগুলো দেখাও, এরকম আসতে পারে। তো এই জন্য তোমার আয়রন কার্বন ডায়াগ্রাম মেইনলি যে মেইন ডায়াগ্রামটা না সেটা একটু মনে রাখতে হবে। কোনটা দেখে আমি দেখাই, দেখো এই যে এই ডায়াগ্রামটা তোমার মনে রাখা লাগবে, এই যে এই ডায়াগ্রামটা আর কি। যদি বলি কোনটা, এই যে এই ডায়াগ্রামটা একটু মনে রাখতে হবে আর কি। স্যার এটাই তো পুরোটাই। হ্যাঁ এইটুকুই তোমাকে মানে আমি সাধারণত দিই না, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে যেমন মেকানিক্যাল আমি দেখছি যে এই প্রশ্ন আসে আর কি, আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, যে আমি তোমাকে বলতে পারি তুমি আয়রন কার্বন ডায়াগ্রামটা আঁকো এবং এখানে আইসোথার্মাল রিঅ্যাকশন লাইন টেম্পারেচার রিঅ্যাকশন কোনটা কোনটা হচ্ছে দেখাও, এরকম আসতে পারে। মানে সেটা স্যার ভেগ হলে হবে নাকি স্যার পয়েন্ট টু পয়েন্ট হতে হবে? একদম পয়েন্ট টু পয়েন্ট তো হবে না, কিন্তু তোমার শেপটা তো ঠিক থাকতে হবে। তুমি তো ফ্রি হ্যান্ড মানে কি? তোমাকে তো যদি অঙ্ক না থাকে, যদি তুমি শুধু যদি তুমি ফেজ ডায়াগ্রামটা আঁকো, তাহলে তোমার কোনো গ্রাফ পেপার থাকবে না। তখন তুমি কি করবা? সাদা কাগজে আঁকবা, কিন্তু তুমি এক্স্যাক্টলি পয়েন্ট তো করতে পারবে না, মোটামুটি কাছাকাছি পয়েন্ট একটা এঁকে দিবা, এরকম এই লাইনগুলো এঁকে দিবা, ফেজ গুলো দেখাই দিবা। স্যার তাহলে একটু অনেক আর্ট হয়ে যায়। একটু হবে, কিন্তু ওই যে বললাম তুমি একটু মানে মনে রাখতে রাখতে পারবা। তুমি আজকে প্রথম দেখতেছো দেখে তোমার খুব মানে জটিল মনে হচ্ছে, আমাদের কাছে খুব খুব সহজ আর কি। কয়েকবার পড়লেই দেখবা যে সহজ হয়ে যাবে। স্যার এটা স্যার ল্যাবেও দেখাছিল স্যার, মানে তখন। ও তো ও তোমাদের ইয়ে কি দেখেন তাহলে? আগের সেকশন ওরা বললো যে ওরা দেখে নাই, তোমার দেখছো? ওদের জি কি স্যার, দেখে নাই নাকি? ওরা যে বললো যে ওরা দেখে নাই, এই সেকশন বললো যে ওরা এখনো দেখে নাই। স্যার বলতে পারি না স্যার, ওরা হয়তো স্যার দেখেও দেখে নাই। আচ্ছা, সেই সেই কাহিনী হয়েছে। তো এখন হচ্ছে যে এটা অনেক সময় আসে, পরীক্ষা আসতে পারে, একটু চেষ্টা করবা। আর একটু বললাম যে তুমি পড়তে পড়তে তখন তোমার মানে মনে থেকে যাবে, এখন একটু জটিল মনে হচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারলে দেখবা যে সহজ হবে। তো বাসায় কি স্যার এখান লিখবা? থেকে স্যার কিছু পয়েন্ট বাদ দেওয়া যায় না স্যার? যেমন কিছু যে পারলাইট সেভেন্টাইট এগুলি স্যার ডাইরেক্ট না দেখলে হয় না স্যার? না, এখন তোমার তো এগুলো তো মেইন পয়েন্ট, তাই না? অস্ট্রেলাইট, ফেরাইট, সিমেন্টাইট এগুলো কেন পারবা না? হ্যাঁ স্যার, মানে এই 4টা পয়েন্ট ছাড়া স্যার বাকিগুলো না দেখলে হবে না স্যার? এগুলো তুমি তো এমনি বুঝবা, তুমি মনে করো যে 0.87 এটা পারলাইট, তুমি বুঝতেছো না, এটা মনে থাকবে না যে এটা একটা না রিঅ্যাকশন। না স্যার, ওই যে স্যার পারলাইটের পরে স্যার পারলাইট এন্ড সেভেন্টাইট, তারপর এর এটা উপর তুমি এমনি অস্ট্রেলিয়ান পারবা। সেভেন্টাইট। তুমি শোনো 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 শোনো, তুমি দেখো ফেজ ডায়াগ্রাম তুমি যদি বুঝতে পারো আমাকে এটা ফেরাইট, হ্যাঁ, কারণ জি মাঝখানে স্যার। তোমার পারলাইট, তাহলে এখানে তোমার পারলাইট ফেড তুমি এমনি এটা তো মুখস্থ করতে হয় না, এটা এমনি বোঝা যাচ্ছে। এটা পারলাইট, এই পাশে সিমেন্টেড, তাহলে মাঝখানে কি সিমেন্টেড পারলাইট, এটা এমনি বুঝবা। এটা মনে করো লিকুইড, এখানে হচ্ছে কি অস্ট্রেলাইট, তাহলে মাঝখানে কি অস্ট্রেলাইট আর কি লিকুইড, এটা তো এমনি চলে আসবে, বুঝছো না? তোমরা তো মুখস্থ করার দরকার নেই, তুমি মেইন ফেজ গুলো যদি মুখস্থ করো যে ফেরাইট, সিমেন্টাইট, তারপরে কি অস্ট্রেলাইট, পারলাইট, তাহলে তুমি লিখতে পারবা পুরোটা। কাজে একটু পড়লে দেখবা যে পারবে। এখন মনে হচ্ছে যে খুব জটিল, কিন্তু একটু একটু চেষ্টা করবা, দেখবা যে পারবা আর কি। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করবা? না স্যার। হ্যাঁ স্যার।